আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে আমাদের বাংলা ভাষাভাষীর ভাই ও বোনেরা যে যেখানে অবস্থান করছেন সবাইকে শুভ সকাল। তো ইতিমধ্যে আপনারা হয়তো অনেকে জেনে গেছেন, আবার হয়তো অনেকেই কিছুক্ষণের মধ্যে জেনে যাবেন যে বাংলাদেশে গতকাল গভীর রাতে ভয়াবহ অগ্নি দুর্ঘটনা ঘটেছে। বাংলাদেশ সচিবালয়ে গতকাল গভীর রাতে কে বা কারা অথবা কোনো বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে এই আগুনের সূত্রপাত হয়েছে। তো যাই হোক, তো সে প্রসঙ্গে এখনও কেউ কোনো বিস্তারিত কিছু বলতে পারে নাই। দুই একটা টিভি মিডিয়ার মাধ্যমে যা জানতে পারলাম তা হচ্ছে যে সেখানে সাংবাদিক নিষেধাজ্ঞা রয়েছে। সুতরাং সাংবাদিকরাও এই বিষয়ে যথেষ্ট পরিমাণ তথ্য জনসাধারণকে জানাতে পারতেছে না। পাশাপাশি একটা ভিডিও দেখলাম ডক্টর ফয়জুল হক ইউটিউবার ভাইয়ের, ভিডিওটা দেখে খুব ভালো লাগলো। আমি সে প্রসঙ্গে একটা কথা বলতে চাই যে ডক্টর মোহাম্মদ ফয়জুল হক ভাইকে আমি আমার পক্ষ থেকে স্যালুট জানাচ্ছি যে তিনি তারা যুক্তিযুক্ত এবং সুন্দর একটি ভিডিও উপস্থাপন করেছেন এই সচিবালয়ে আগুন লাগা প্রসঙ্গে। তো তিনি সরাসরি ইন্ডিকেট করেছেন বিগত আওয়ামী লীগ সরকার এবং তা আওয়ামী লীগের সরকারের যারা দোষর ছিল তারা হয়তো এই দুর্ঘটনার সাথে জড়িত থাকতে পারেন বা তারা নাশকতামূলক এই কর্মকাণ্ডগুলি সংগৃহীত করতে পারেন বলে তিনি ইন্ডিকেট করেছেন। এবং এও বলেছেন অন্তর্বর্তী সরকারকে তিনি আরও কঠোর পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছেন। তিনি তার ভিডিওতে যে পরামর্শগুলো দিয়েছেন তা সত্যি যুক্তিযুক্ত এবং আমি মনে করি যে এই ভিডিও থেকে অনেক তথ্যই পাওয়া যেতে পারে। তো মূলত গতকাল বাংলাদেশ সচিবালয় হচ্ছে একটা গুরুত্বপূর্ণ স্থান যেখানে বাংলাদেশের সমস্ত গুরুত্বপূর্ণ নথিগুলো সেখানে সংরক্ষিত থাকে এবং দেশ বিদেশের সাথে যে যতগুলো চুক্তি হয় সকল চুক্তিগুলোই সচিবালয়ে সংরক্ষিত থাকে। এরকম নিশ্চিত নিরাপত্তা বলয়ে ঘেরা যে সচিবালয়, সেই সচিবালয়ে এরকম একটা অগ্নিসংযোগের ঘটনা, অগ্নি দুর্ঘটনা ঘটলো, তার জন্য কোনো জবাব দিয়ে থাকবে না, এটা হতে পারে না। তো আমি এই দেশের একজন জনগণ হিসাবে বলতে চাই যে গতকালকে কারা সচিবালয়ে প্রবেশ করেছে, কারা বের হয়েছে, কারা বের হয় নাই, এবং ওই সচিবালয়ে দায়িত্বরত প্রশাসনের কর্মকর্তা কারা ছিলেন, এই সমস্ত বিষয়গুলা খতিয়ে দেখা হোক। এ বিষয়ে ডক্টর মোহাম্মদ ফয়জুল হক ভাইও পরামর্শ দিয়েছেন। আমি তার পরামর্শের সাথে একমত পোষণ করছি। তো এখানে আমি একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই যে বাংলাদেশের সচিবালয় হচ্ছে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ স্থান। এই সচিবালয়ে অগ্নিসংযোগের ঘটনা মানে হচ্ছে সমগ্র দেশে অগ্নিসংযোগের ঘটনা। এখন এই ঘটনাটা কে বা কারা ঘটিয়েছে সেটা তদন্তের পরে জানা যাবে। তবে আমি বিশ্বাস করি কোনো মানুষের পক্ষে সে আওয়ামী লীগ করলো না বিএনপি করলো না জামাত বা জাতীয় পার্টি করছে সেটা বিষয় না, কোনো মানুষের পক্ষে এই ধরনের এত বড় একটা ক্ষতিকর কাজ দেশের জন্য করা সম্ভব না, সে যদি সত্যিকারে এ দেশের বাঙালি হয়ে থাকে। 1971-এর পরে থেকেই এ দেশে সরকার গঠিত হয়ে আসছে এবং 1990-এর স্বৈরাচার এরশাদ সরকারের পতনের পর থেকে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে যে ধারাবাহিক প্রক্রিয়া নির্বাচন হয়ে আসছিল তারপরে থেকে আমরা দেখে আসছি যে অনেক সরকারই আসছে গেছে। তো সরকার আসবে যাবে, ক্ষমতার পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই ধরনের চাঞ্চল্যকর ঘটনা এটা আসলে বাংলাদেশে প্রথম। তো একটা সচিবালয়ে যদি কোনো দুষ্কৃতিকারী আগুন ঘটনা ঘটিয়ে থাকতে পারে তাহলে তো আমি মনে করি এই দেশে আরও অনেক কাজই সম্ভব বা ষড়যন্ত্রকারীরা করতে পারবে। তো এই জন্য বর্তমান প্রশাসন এবং তত্ত্বাবধায়ক সরকারে যারা আছেন তাদের সবাইকে আমি বলতে চাই যে এই বিষয়গুলো কোনোভাবেই ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। যত দ্রুত সম্ভব অপরাধীকে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যেন পরবর্তীতে এ ধরনের ঘটনা ঘটানোর সাহস আর কেউ না পায়। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো যে একটা ফায়ার সার্ভিস কর্মী আগুন
নেভানোর কাজে ব্যতিব্যস্ত হয়ে পানি খোঁজাখুঁজিতে যখন ব্যস্ত ছিল, সে রাস্তা দৌড়াদৌড়ি করে পারাপারের সময় কোনো ট্রাক চালক ভাই তাকে দুর্ঘটনা করায় ইচ্ছাকৃতভাবে। দুর্ঘটনা এটা ইচ্ছাকৃতভাবে, কারণ একজন ফায়ার সার্ভিস কর্মীর সে ইউনিফর্ম থাকে এবং সেটা রাত্রে লাইটে আলোতে পরিষ্কার দেখা যায়। সুতরাং তারপরেও তার উপর দিয়ে গাড়ি চালিয়ে যাওয়া এটা কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে না। এটা ইচ্ছাকৃতভাবে এই ঘটনাটা ঘটানো হয়েছে। তো যে বা যারাই ঘটিয়েছে তাকে দ্রুত আইনের আওতায় আনা হোক, কারণ বাংলাদেশের মানুষ এখন শঙ্কিত বোধ করছে। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আমি তো মনে করি এই অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করতে পারবে না। আর তা যদি করতে না পারে তাহলে আমি মনে করি যে দ্রুত তার পদত্যাগ করা উচিত, কারণ দেশকে একটা দেশ এবং দেশের মানুষ দিন দিন একটা গভীর শঙ্কার মুখে পতিত হচ্ছে। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।